আলাইকুম। আজকে আমরা একটা ভিন্নধর্মী ভিডিও তৈরি করব, যেটা আসলে আমার বিগত যে তোমার বছরে যারা সাম্প্রতিক সময়ে যারা এইচএসসি পাস করেছে তাদের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য হেল্প করবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে ফার্স্টের পরীক্ষা এবার হয়তো তারা গুচ্ছ থেকে বাইরে হয়ে গেছে গতবার থেকেই, এবং কি তারা অ্যাডমিশন পরীক্ষার মধ্যে নতুন একটা ধারা নিয়ে এসেছে, যেটার মধ্যে আসলে তারা বাংলার মধ্যে 15 মার্ক রেখেছে, এবং কি ইংলিশের মধ্যে 15, এবং কি যার যার নিজ সাবজেক্টের মধ্যে সে 15 রেখেছে, এবং কি গণিতের মধ্যেও 15 রেখেছে, এবং সাধারণ জ্ঞানের জন্য তারা বা বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটা বা সাম্প্রতিক সময় লাগে সেটার জন্য তারা 10 মার্ক বরাদ্দ রেখেছে, এবং কি সবচেয়ে ভ্যালুয়েবল যেটা আমরা এইচএসসির মধ্যে অনেক মানবিক শাখার, আমি বি ইউনিটের জন্য বলছি আর কি, বি ইউনিট মানবিক শাখার যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আসলে তোমার আইসিটির মধ্যে যে সাবজেক্ট আমি পড়িয়ে থাকি সেটার মধ্যে সে 10 মার্ক বরাদ্দ রেখেছে, এবং কি সে ভেরিয়েশন অনুসারে আমরা আসলে চেষ্টা করব 2024 এবং 25 সালে সেশনে যে প্রশ্নটা করেছিল তারা তার আঙ্গিকে, এবং কি সেই প্রশ্নটা মূল্যায়ন করার জন্য, এবং কি সেই প্রশ্নটা মূল্যায়ন করলে আসলে আমরা অনেক কিছু বুঝতে পারবো আসলে কিভাবে হয়তো এবার যারা 25-26 সেশনের যারা এডমিশন পরীক্ষা দিবে, যে 13 এবং 14 তারিখ যে ডেটটা দিয়েছে সেটার যে সামগ্রিক যে ধারণাটা সে অবশ্যই পাবে, সেই প্রশ্নের কাঠামো কোন ধরনের আসে, এবং কি এই যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই কিছুটা সে আঁচ করতে পারবে আসলে প্রশ্নের ধরনটা কিভাবে হবে। এজন্য আমি প্রথমে বলেছিলাম এটা একটা ভিন্ন ধরনের ভিডিও হবে। তো গতবার যে প্রশ্নটা তারা করেছিল প্রথম দিকেই যে আইসিডি প্রশ্নের ক্ষেত্রে তারা যে এমসিকিউ দিয়েছিল যে 10টা প্রশ্নের ক্ষেত্রে প্রথমে সি প্রোগ্রামিং ভাষার সঠিক চলক কোনটি লিখেছিল তারা, হয়তো 56 নাম্বারটা দিয়ে লিখেছিল তারা। যে প্রশ্নটা করেছিল সি প্রোগ্রামিং ভাষার সঠিক চলক নিচের কোনটি, এরকম একটা প্রশ্ন করেছিল আমাদেরকে তারা। সঠিক চলক কোনটি, তো অপশন হিসাবে এর মধ্যে দিয়েছিল যে ভ্যালু, অপশন হিসেবে আমরা দিয়েছিল ভ্যালু একটা _1, বির মধ্যে দিয়েছিল আমাদের তারা যে 1 ভ্যালু টু স্পেস দিয়ে, এবং কি তৃতীয়টার ক্ষেত্রে সির মধ্যে আনসারটা দিয়েছিল ভ্যালু দেন স্পেস দিয়ে 1, এবং কি ডির ক্ষেত্রে আমাদের জন্য দিয়েছিল ভ্যালু এটা হাইফেন দিয়ে 1। ওকে, তাহলে সি প্রোগ্রামিং ভাষার সঠিক চলক নিচের কোনটি, যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটার ক্ষেত্রে কিন্তু আমরা জানি যখন সঠিক চলক আসবে প্রোগ্রাম রিলেটেড প্রশ্ন করার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে তখন তোমার লক্ষ্য রাখতে হবে যে কি কি হবে না, নেগেটিভ প্রশ্নগুলো আগে থিঙ্ক করতে হবে। যেমন আমরা জানি যদি কোনো একটা ওয়ার্ড থাকে এবং কি একটা নাম্বার দেওয়া থাকে, আসলে কখনোই নাম্বার হবে না সঠিক চলক ক্ষেত্রে, প্রথম দিকে নাম্বার হবে না, নাম্বার কিন্তু পরবর্তীতে হলে হতো। তবে সরাসরি কোনো যদি মেবি কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকে এবং নাম্বারটার মধ্যে স্পেস থাকে তাও হবে না, তার মানে একটা ওয়ার্ড এবং কি একটা নাম্বার দেন এখানের মধ্যে কিন্তু একটা জায়গা রয়েছে স্পেস দেওয়া, তার মানে এটা হবে না। এবং কি প্রথমে মানে স্টার্টিং অফ দা যে চলকটা আছে সেটার প্রথম দিকে কিন্তু নাম্বার হবে না, তাহলে সেটাও হবে না, কারণ নাম্বার প্রথমে আসতে পারে না, সেটা সঠিক চলক হবে না। এবং কি দুটি যে একটা ওয়ার্ড এবং কি একটা নাম্বার, একটা ওয়ার্ড এবং একটা নাম্বারের মধ্যস্থলে কোনো ধরনের সিম্বল ইউজ করা যাবে না, এবং কি লাইক এখানে একটা হাইপেন রয়েছে সেটাও হবে না। তখন কি হবে, কারণ এটা আমরা সঠিক চলকের ক্ষেত্রে জানি সেটা কোনো ধরনের সিম্বল হ্যাশ অথবা এট দ্য ওয়েট অথবা এরপ্রেস অফ অথবা হাইপেন এগুলো হবে না। তবে সঠিক চলক হলো গিয়া যেটার আন্ডারস্কোর দেওয়া থাকবে, দুটি সংখ্যা দেওয়া থাকবে এবং কি আন্ডারস্কোর দেওয়া থাকবে, অথবা সরাসরি যদি নাম্বার দেওয়া থাকতো, নাম্বার এবং কি কোনো স্পেস না দিয়ে সংখ্যাটা দেওয়া থাকতো, তাহলে সেটাও কিন্তু সঠিক চলকের অন্তর্ভুক্ত, এটাও একটা সঠিক চলক। এবং কি যদি কোনো একটা জাস্ট একটা নাম্বার দেওয়া থাকে এবং কি আর কোনো কিছু দেওয়া থাকে না, তাহলে সেটাও কিন্তু একটা সঠিক চলক। কিন্তু দুটি একটা ওয়ার্ড এবং কি একটা যদি নাম্বার দেওয়া থাকে এবং তাদের মধ্যে যদি স্পেস দেওয়া থাকে সেটা সঠিক চলক নয়, তখন তাদের মধ্যে যদি একটা আন্ডারস্কোর দেওয়া থাকে তাহলে এটা কিন্তু সঠিক চলক। দ্যাটস ওয়াই সেই প্রোগ্রামিং ভাষার সঠিক চলক হবে গিয়া ভ্যালু যেটা _1। এখন আছি আমরা যে 57 নম্বর প্রশ্নটা, অবশ্যই এটা বুঝতে পারছো, তুমি আগে চার্জ করতে হবে যে এরকম প্রশ্ন আসতেই পারে, তখন প্রশ্নগুলো আসলে বা নতুন যারা পরীক্ষার্থী রয়েছে এরকম প্রশ্ন আসতেই পারে ভাবে। এখন 57 নম্বর যে প্রশ্নটা রয়েছে আমাদের, যেটা তারা পড়েছিল সেটা বলেছিল যে
তোমার মেশ টপোলজিতে 11টি নোডের মধ্যে সংযোগ স্থাপনের জন্য মোট কতটি তার বা কেবলের প্রয়োজন? আসলে মোট বলেছে আমাদের কত, মেশ টপোলজি কইছে, কিন্তু কথাটা বুঝতে হবে আমাদের যে কোন টপোলজি, মেশ টপোলজিতে। টপো 11টি নোড, নোড মানে কম্পিউটারের কথা বলছে আর কি, ডিভাইস। 11টি মানে মেশ টপোলজিতে 11টি নোড সংযোগের জন্য কতটি তার বা কেবল? মেশ টপোলজির ক্ষেত্রে আমরা যারা কলেজ লেভেল মানে ক্লাসের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নটা আর কি, যারা মেশ টপোলজি আমরা পড়িয়ে থাকি, তখন আমরা মেশ টপোলজির কেবল সংখ্যা, যখন নোড সংখ্যা বাড়ে তখন কেবল সংখ্যা বেড়ে যায়, তখন আসলে একটা সূত্র আমরা ট্রাই করার চেষ্টা করি। যদি এখানে প্রশ্নের মধ্যে এর মধ্যে দিয়েছিল 11, 22, বির মধ্যে 22টি এবং সির মধ্যে দিয়েছিল তোমার 55টি, আর ডি এর মধ্যে দিয়েছিল 66টি। তো এটার আনসারটা দিতে হলে তোমাকে বুঝতে হবে যে নোড সংখ্যা কয়টি, 11টি। যদি 11টি নোড সংখ্যা হয় তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম, যে মেশ টপোলজির ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখতাম, প্রত্যেককে দিতাম এভাবে n * n-1 কেবল সংখ্যা নিলাম, মানে c is equal, সূত্রটা আমরা ওভাবে পড়িয়ে থাকি, c is equal n * n-1 divide 2। তাহলে n টা হলো গিয়া নোড সংখ্যা, তাহলে নোড সংখ্যা কয়টা রয়েছে আমাদের? 11টি। তাহলে 11 * 11 - 1, তাহলে ডিভাইড 2। তাহলে 11 থেকে যখন 1 বাদ দিবে তখন অবশ্যই এটা কত হবে? 10 ডিভাইড 2। তাহলে 11 10 এ আমরা কি হবে রেজাল্টটা? আসলে 110 রে 2 দিয়ে ভাগ হবে, তাহলে 110 ডিভাইড 2 ইজ ইকুয়াল মানে 55, লাইক 55 আর কি। তাহলে আনসারটা কি দাঁড়াবে? অবশ্যই নোড সংখ্যা দাঁড়াবে, জায়গাটা নোট সংযোগ করতে কতটি তার বা কেবল লাগবে? অবশ্যই 55টি। সেটা কিন্তু সবসময় যে 11টি আসবে বা এরকম প্রশ্ন আসবে না, এটা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে, n * মানে কেবল c ইকুয়াল n * n-1 ডিভাইড 2, এরকম প্রশ্ন আনসার দিতে হবে। এবং পরবর্তীটা যে প্রশ্ন আমরা লক্ষ্য করতে পারছি সেটা হলো 58 নম্বর প্রশ্নটা। 58 নম্বর প্রশ্নটা তারা দিয়েছিল যে তোমার বর্তমান ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং এ অ্যাপ্লিকেশন তৈরিতে আসলে মেশিন লার্নিং বা ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আসলে কোন প্রোগ্রামটি বহুল ব্যবহৃত? আসলে এখানে কিন্তু সবগুলোই ঠিক আছে, আসলে সি বা C++ ব্যবহার করা হয়, তবে এই কথার মধ্যে কিন্তু একটা কথা উল্লেখ করে রয়েছে আমাদের বহুল মানে সবচেয়ে জনপ্রিয়, বর্তমানে আমরা জানি সবাই, সেটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় পাইথনটা মানে বিশ্বর ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয় ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং মেশিন লার্নিং ক্ষেত্রে। এর জন্য আসলে এর আনসারটা আসলে বহুল ব্যবহৃত এটার থাকার কারণে পাইথন আনসারটা হয়ে যাবে। এবং কি আমাদের যে 58 নম্বর 59 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা ক্ষেত্রে বলেছে ইউআরএল। অবশ্যই যারা আমরা চতুর্থ অধ্যায়টা পড়েছি তখন আমরা অবশ্যই ইউআরএল নিয়ে কথা বলেছি, অবশ্যই ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আসলে ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর হবে, এটা একটা অ্যাব্রিভিয়েশন দেওয়া, এবং কি এটা ওয়েবসাইট রিলেটেড একটা অধ্যায়, যেটা আমরা অনেক সময় ইউআরএলটা HTTP মানে উল্লেখ করি, যখন আমরা লিঙ্ক ব্যবহার করি তখন আমরা ইউআরএলটা উল্লেখ করে দিই। তার মানে ইউআরএল অবশ্যই মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, আসলে অন্য কিছু হবে না এখানে। পরবর্তীতে আমাদের যে 59 এবং কি 60 নম্বর অঙ্কটা, 60 নম্বর যে প্রশ্নটা তারা করেছিল আমাদের, 60 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে যে প্রশ্নটা তারা আমাদের করেছে, কোন ধরনের মেশিন লার্নিং এ কোনো ইনপুট বা আউটপুট ডেটা প্রয়োজন হয় না? আসলে এখানে আনসারটা দিচ্ছে রেইনফোর্সমেন্ট। প্রথম তারা বলেছে কোন ধরনের মেশিন লার্নিং এ ইনপুট এবং আউটপুট ডেটার প্রয়োজন হয় না।
কোন ধরনের মেশিন লার্নিং এ ইনপুট এবং আউটপুট ডেটার প্রয়োজন হয় না। এখানে এর মধ্যে আনসারটা দিয়েছে তারা রেইনফোর্সমেন্ট, এন্ড বির মধ্যে দিয়েছে সুপারভাইজ, দিছে কি সুপারভাইজড লার্নিং, এবং কি সির মধ্যে দিয়েছে আনসুপারভাইজ, বির মধ্যে দিয়েছিল তারা আনসুপারভাইজ, আর তোমার সির মধ্যে দিয়েছে সুপারভাইজ, এবং কি তোমার ডির মধ্যে দিয়েছে তারা ডিপ লার্নিং। ওকে, এখন আসি যে কোন ধরনের মেশিন লার্নিং, আসলে সেটা কিন্তু মেশিন লার্নিং বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ, এবং কি এটা প্রথম অধ্যায় থেকে প্রশ্নটা করেছে যে কোন ধরনের মেশিন লার্নিং এ ইনপুট এবং আউটপুট ডেটার প্রয়োজন হয় না। আসলে আমরা জানি যখন কোনো ধরনের মানে মেশিন লার্নিং এর আমরা জানি তিনটা এলাকার মানে তিনটা শ্রেণীতে রয়েছে, মেশিন লার্নিং এর তিনটা শ্রেণীতে ভাগ করছে, যদিও আসলে ডিপকে আরো একটা অন্যান্য শাখা হিসেবে ধরা হয়েছে। তাহলে এখানের ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে একটা লাগে রেইনফোর্সমেন্ট, এটা আনসুপারভাইজ এবং সুপারভাইজ। তো প্রথম কথা লাগে সুপারভাইজটা কি? সুপারভাইজ যেটা সেটা হলো গিয়া সুপারভাইজ ইনপুট এবং কি আউটপুট একসাথে লেখা হয়, মানে প্রতিটা এমনভাবে মেশিনকে শেখানো হয় যে এই ইনপুটের জন্য এই আউটপুটটাই প্রদান করতে হবে, এটা লাগে সুপারভাইজ মেশিন লার্নিং। আর আনসুপারভাইজ যেটা সেটা হলো মেশিনকে এমন ধরনের ইনপুট দেওয়া হয় এবং কি সে নিজ থেকে অ্যানালাইজ করে এবং কি নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে কিন্তু সে মানে আউটপুটটা প্রদর্শন করে, এবং কি তাকে ইনপুট দিলে আউটপুট সে একটু জার্জ করে এবং কি একটু রিসার্চ করে সে আউটপুট প্রদান করে, সে কিন্তু আউটপুট নিজ থেকেই দেয়, সেটা লাগে আনসুপারভাইজ। আর রেইনফোর্সমেন্ট ক্ষেত্রে এটা এমন একটা পরিবেশ যেটার মধ্যে ইনপুট দিতে হয় না এবং কি আউটপুট বা ইনপুটের প্রয়োজন পড়ে না, এমন একটা পরিবেশ সে নিজ থেকে ইনপুট এবং আউটপুট এমন একটা পরিবেশ, সেই পরিবেশ থেকে সে অটোমেটিকলি রিসার্চ করে একটা আউটপুট প্রদর্শন করে। তার মানে এটার ক্ষেত্রে এমন একটা আউটপুট ডেটার প্রয়োজন পড়ে না, সেটা লাগে রেইনফোর্সমেন্ট, মানে এটার ক্ষেত্রে শুধু একটা পরিবেশের প্রয়োজন, মানে রেইনফোর্সমেন্টের জন্য কোনো ইনপুট বা আউটপুট ডেটার প্রয়োজন পড়ে না, সেটা লাগে রেইনফোর্সমেন্ট লার্নিংটা। এবং কি ডিপ লার্নিং আসলে অনেক একটা শাখা, যদিও এটাকে নিউরাল নেটওয়ার্কের সাথে তুলনা করছে, মানুষের যে নিউরাল যেটা রয়েছে নিউরনের মধ্যে যে স্নায়ুর কাজগুলো করে নিউরাল নেটওয়ার্ক, সেটার একটা মানে যেভাবে কাজটা করে ডিপ লার্নিং সেম কাজটাই করে। এটার কিন্তু আনসারটা হবে রেইনফোর্সমেন্ট, যেটা এমন একটা পরিবেশ যেটা আসলে ডাটা অ্যানালাইজ করে তারা নিজ থেকে, সেটা হলো গিয়া প্রথম অধ্যায়ের একটা অংশ। এবং কি 61 যে প্রশ্নটা দিয়েছে তারা আমরা লক্ষ্য করতে পারলাম 61 যে প্রশ্নটা দিছে ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ, যে ভিন্নধর্মী প্রোটোকলের মধ্যে তারা এর মধ্যে আনসারটা দিয়েছে যে আমাদেরকে হাব, এর মধ্যে দিয়েছে আমাদের সুইচ, বিতে দিয়েছে হাব, কি বিতে দিয়েছে তোমার গেটওয়ে, এবং কি সির মধ্যে দিয়েছে হাব, এবং ডির মধ্যে দিয়েছে আমাদের রাউটার। এখন কথা হলো যে রাউটার, তো ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট যখন প্রশ্ন করেছে তখন আসলে আনসারটা কি হবে? আচ্ছা, সুইচ যেটা সেটা আমরা জানি বিভিন্ন ধরনের, যে তোমার কি বলা যেতে পারে ভিন্নধর্মী, যদি যেমন কমিউনাল যদি কোনো ধরনের ডোমেইন থাকে তাকে সংযোগের জন্য বা সীমাবদ্ধতার জন্য সুইচ ব্যবহার করা হয়, এবং কি রাউটারটা সাধারণত ব্রডকাস্ট ডোমেইনের সীমাবদ্ধতার জন্য ব্যবহার করা হয়, ব্রডকাস্টের জন্য মেইনলি রাউটারটা ব্যবহার করা হয়। এবং কি ভিন্নধর্মী কোনো ধরনের প্রোটোকল অথবা ভিন্নধর্মী কোনো ধরনের আর্কিটেক্টস অথবা ভিন্নধর্মী কোনো ধরনের অ্যাড্রেসের জন্য একাধিক নেটওয়ার্কের জন্য গেটওয়েটা ব্যবহার করা হয়। আর হাব সাধারণত
কোনো কিছু সংযোগের জন্য হাফটা ব্যবহার করা হয়, এবং কি হাফ যদিও সবচেয়ে সস্তা বেশিরভাগ ক্ষেত্রে হাফটা। তবে যেহেতু বলেছে তোমাকে ভিন্নধর্মী প্রোটোকল, তার মানে ভিন্নধর্মী প্রোটোকল অথবা ভিন্নধর্মী তোমার যদি কোনো অ্যাড্রেসের জন্য যে নেটওয়ার্ক তৈরি করে, একটা বা আরোর সাথে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, সেটা কিন্তু গেটওয়ের আনসারটা হয়ে যাবে তোমার। পরবর্তীতে যে 62 নম্বর প্রশ্নটা দিয়েছে আমাদের, 62 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে HTML নতুন লাইন তৈরি করতে কোন ট্যাগটা ব্যবহার করা হয়। সেটা কিন্তু ওয়েবসাইট চতুর্থ অধ্যায়ের প্রশ্নটা, এবং কি বলেছে HTML নতুন লাইন তৈরি করতে কোন ট্যাগ। প্রথম এই অপশন আমাদের দিয়েছে তারা li লিস্ট, এবং কি বি আনসারের মধ্যে তারা আমাদেরকে দিয়েছে কি এইচ শুধু দিয়েছে, এবং কি সি আনসারের জন্য আমাদেরকে দিয়েছে তারা এম্পাসাইজ, এবং কি ডি এর জন্য আমাদের দিয়েছে তারা বিআর ব্রেক। ওকে, এটার জন্য আমাদের বলেছে নতুন লাইন তৈরি করতে হলে HTML এ বলে দিয়েছে HTML নতুন লাইন তৈরি করতে। আসলে প্রথম যেটা লিস্টের জন্য আমরা ব্যবহার করি, এটা কিন্তু রাইট হবে না কখনো, কারণ লিস্টের জন্য আমরা অর্ডার নাম্বার বা লিস্টের ক্ষেত্রে কিন্তু এলআই ট্যাগটা ব্যবহার করি, এবং বি এর ক্ষেত্রে যেটা দিচ্ছে এরকম কোনো ট্যাগ আমরা পড়িনি, কারণ এইচ দ্বারা কোনো ট্যাগ বলেইনি, কারণ H1 H2 হয়তো হেডিং এর জন্য ব্যবহার করা হয়, দ্যাটস ওয়াই এটাও হবে না। এবং এম্পাসাইজ বা ইতালিয়ান যদি হয়, এম্পাসাইজটা আমরা ইউজ করি ইএম ট্যাগটা, এটাও হবে না। এবং কি এটা কিন্তু ব্রেক কিন্তু আমরা বলে থাকি যে ইন্টারের মতো কাজ করে, মানে নতুন একটা লাইন তৈরি করে, এজন্য আমরা HTML এর জন্য ব্রেকটা হয়ে যাবে, তার মানে আনসারটা কি হবে ব্রেক। পরবর্তীতে আমাদেরকে একটা লজিক্যাল ফাংশন দিয়েছে 63 নম্বর আনসারের মধ্যে, যে লজিক্যাল ফাংশন z ইকুয়াল x বার y প্লাস xy বার, এটা বলে দিয়েছে, এবং কি যে কোন লজিক গেট নির্দেশ করে। আসলে যেহেতু সাস্ট প্রশ্নগুলো একটু ডিপ লেভেলের হয়, তাহলে অবশ্যই তুমি কিছু জিনিস অবশ্যই ডিপলি পড়তে হবে আনসার দেওয়ার জন্য। তো এখানে বলে দিয়েছে জেড ইকুয়াল এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। অবশ্যই যারা গেটের 7টা গেট পড়েছো তোমরা যারা অবশ্যই জানো যে এটাকে x যদিও ধরি আমরা, চলো a বার b প্লাস ab বার, তার মানে এটাকে আমরা যদি a বার b প্লাস ab বার, অবশ্যই আমরা ax or b নামে কিছু জানতাম, এবং কি x or b সমান আমরা জানতাম a বার b প্লাস ab বার। অবশ্যই আমরা সরল যখন করেছি, এরকম সূত্র প্রচুর বারবার অ্যাপ্লাই করেছি, তখনই এটা থেকে x নট b প্লাস x y নট, এটার পরিবর্তে কিন্তু আমরা জানি x or y, তার মানে এটা কি গেট আমরা জানি ax or মানে x or গেট, এটাকে আমরা এক্স অর গেট দিতে পারি, তার মানে অবশ্যই এটা নর গেট হবে না, এবং কি নেন গেট হবে না, এবং কি এক্স নর হবে না, তাহলে এটা কি হবে অবশ্যই এক্স অর গেট হবে। এবং এক্স নর কেন হবে না, কারণ আমরা জানি এক্স নর বি সমান সমান, এটা সূত্র জানতাম এ বার বি বার প্লাস এ বি, তাহলে যদি এটা কিন্তু দুইটা বার থাকতো তাহলে তো অবশ্যই এক্স নর হতো, কিন্তু এক্স নর হবে না, যেহেতু একটার ক্ষেত্রে বার এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, তার মানে এটা হলো গিয়া এক্স অর গেট। দ্যাটস ওয়াই এটার আনসারটা হয়ে যাবে তোমার সি নাম্বার আনসারটা, সি। ওকে, পরবর্তীতে 64 নম্বর যে প্রশ্নটা আমাদেরকে দিয়েছে তারা, 64 নাম্বার প্রশ্নটা যেটা দিয়েছে যে কোন প্ল্যাটফর্ম ভিত্তিক ক্লাউড সেবার উদাহরণ। আচ্ছা, প্রশ্নটা লিখি, কোনটি বলছে আমাদের, কোনটি প্ল্যাটফর্ম বলেছে আমাদের প্ল্যাটফর্ম ভিত্তিক, প্ল্যাটফর্ম ভিত্তিক ক্লাউড সেবার, আচ্ছা ক্লাউড সেবার অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে আনসারটা দিয়েছে যে তোমার এর ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে তারা যে তোমার EC2, বির ক্ষেত্রে দিয়েছে আমাদের তারা ড্রপবক্স, এবং সির ক্ষেত্রে তারা দিয়েছে আমাদের আপ ইঞ্জিন, এবং ডি এর জন্য তারা আমাদেরকে দিয়েছে তোমার গুগল অ্যাপস। এখন আসি যে প্ল্যাটফর্ম ভিত্তিক যে ক্লাউড সেবা, আসলে ক্লাউড সেবা 3টা অংশে ভাগ করছে, এটাকে ভাগ করছে অবকাঠামো, এবং কি আরোটাকে ভাগ করছে প্ল্যাটফর্ম ভিত্তিক, এবং আরোটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক, সফটওয়্যার ভিত্তিক।
তাহলে আমরা ক্লাউড সেবা তিনটা কাঠামোতে ভাগ করছি আমরা জানি। একটা হলো অবকাঠামোগত, আর ওটা প্ল্যাটফর্ম ভিত্তিক, আর ওটা লাগে সফটওয়্যার ভিত্তিক। তো অবকাঠামোগত বলতে সাধারণত সেটার যে নেটওয়ার্ক অথবা স্টোরেজের যে সেবাটা তারা দিয়ে থাকে ভাড়ার বিনিময়ে, তাকে বলা হয় অবকাঠামোগত ক্লাউড সিস্টেম। যেটা ক্লাউড তো এক ধরনের সেবা আমরা জানি। এবং কি তার মানে অবকাঠামোগত যদি হয়ে থাকে সেটার অবশ্যই আনসারটা EC2 হবে যদি অবকাঠামো হয়ে থাকতো, অবকাঠামোগত প্ল্যাটফর্ম। কিন্তু এখানে বলছে প্ল্যাটফর্ম ভিত্তিক, দ্যাটস ওয়াই অবকাঠামোগত ক্লাউড সেবার EC2 আনসারটা হবে না। যদি এখানে ভুল দাগিয়ে রয়েছে, এটা কিন্তু EC2 হবে না। এবং কি পরবর্তী প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিকের ক্ষেত্রে আমাদের সাধারণত যে তোমার ডেটাবেজ রয়েছে অথবা প্ল্যাটফর্ম ভিত্তিক যে ডেটাবেজটা ডেটাবেজ যদি তারা ব্যবহার করার সুযোগ দেয় বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু প্ল্যাটফর্ম ভিত্তিক হবে। এবং কি সেটা আপ ইঞ্জিন হিসেবে আনসার হবে, আপ ইঞ্জিন। ড্রপবক্স এবং গুগল হবে না। তার কারণটা হলো গিয়া ড্রপবক্স এবং গুগল অ্যাপস হলো গিয়া সফটওয়্যার ভিত্তিক ক্লাউড সেবার একটা অন্তর্ভুক্ত। কারণ এক্ষেত্রে সফটওয়্যারগুলো আসলে তারা ভাড়ার বিনিময়ে সেবা দিয়ে থাকে, সেটা হলো ড্রপবক্স এবং গুগল অ্যাপস। তার মানে সেটা কিন্তু সফটওয়্যার ভিত্তিক, এবং EC2 যেটা সেটা অবকাঠামোগত, এবং আপ ইঞ্জিনটা হলো গিয়ে প্ল্যাটফর্ম ভিত্তিক। এর জন্য আসলে প্ল্যাটফর্ম ভিত্তিক ক্লাউড সেবার অন্তর্ভুক্ত হিসেবে আপ ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হবে, এবং কি এটা আনসার হবে আপ ইঞ্জিন। এবং কি একদম লাস্ট যে প্রশ্নটা তারা দিয়েছে আমরা দেখতেই পারলাম 65 ওর ক্ষেত্রে দিয়েছে তারা যে দুটি সংখ্যার পার্থক্য। তাহলে দুটি সংখ্যার পার্থক্য তারা দিয়েছে আমাদের 1f হেক্সাডেসিমাল, এবং আরো কিছু কথা বলে দিয়েছে একটি সংখ্যা যদি 6 ডেসিমিল হয় কত হলে অপর সংখ্যাটি কত, 6 ডেসিমিল হলে অপর সংখ্যাটি কত। এখানে আনসারটা আগে আমরা লিখে রাখি আসলে কি দিয়েছে তারা আমাদের। এর ক্ষেত্রে আমাদের দিয়েছে তারা অত হলে অপর সংখ্যাটা আমরা বার করবো এখন, অপর সংখ্যাটা। তাহলে এই হিসাবে দিয়েছে তারা আমাদের একটা বাইনারি মান 11011, একটা বাইনারি। বি আর একটা মান দিয়েছে আমাদের, তারা বির ক্ষেত্রে দিয়েছে 5টি 1, এবং সির ক্ষেত্রে দিয়েছে 2টা 0 2টা 1, এবং ডির ক্ষেত্রে আমাদের তারা দিয়েছে এখানে আমরা দেখতে পারি 10101 10101। এভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু বাইনারি দিয়েছে। তো এভাবে প্রশ্নটা যখন আসবে তখন তুমি একটু সহজে লেখার জন্য কি করবে সেটাই এটা লক্ষ্যর বিষয়। আচ্ছা, দুইটা সংখ্যার পার্থক্য 1f হেক্সাডেসিমাল, তার মানে অবশ্যই এটা কিন্তু পার্থক্য। তার মানে একটা সংখ্যা যদি 62 হয় তাহলে পরবর্তী সংখ্যা আসলে এভাবে যখন কোনো পার্থক্য লেখা, লাইক মনে করো একটা সংখ্যা দিয়েছে তোমাদের যে একটা কোনো সংখ্যার পার্থক্য 10, যদি একটা সংখ্যা 5 হয় পরবর্তী সংখ্যা কত, তাহলে পার্থক্য হলে অবশ্যই পরবর্তী সংখ্যাটা কত হবে, যে 5 এর সাথে একটা যোগ করতে হবে, তখন কিন্তু 15। তার মানে একটা সংখ্যা যদি 5 হয় আর একটা সংখ্যা যদি 15 হয় তাহলে এদের পার্থক্য অবশ্যই কি হবে, 10 হবে, যে পার্থক্যটা তারা উল্লেখ করে দিয়েছে আমাদের। তার মানে আমরা কি বুঝলাম, যে যে সংখ্যাটার পার্থক্য রয়েছে সেটার সাথে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে যদি আমরা যোগ করে দিই, আর সেটা কিন্তু আবার যোগ করে কিন্তু যোগফলটা কিসে রূপান্তর করা লাগবে, বাইনারিতে যত হবে ঠিক তত হবে আনসারটা। তখন তোমার লক্ষ্য রাখো যে এখানে তোমার রয়েছে যে 1f এর ডেসিমিল মানটা কত, এটা ফার্স্ট করে নিব আমরা। 16 এর 16, এটা যেহেতু আমরা জানি 1 গুণ 16 টু দি পাওয়ার 1 প্লাস f ইনটু 16 টু দি পাওয়ার 0, লাইক হবে। তাহলে 1 টু 16 এর 16 প্লাস f এর মান 15, 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে 16 প্লাস 15, এটার পরিবর্তে 31। ডেসিমিলে কত আসলো, যে পার্থক্যটা হলো 31, এবং কি এটা ডেসিমিলে কত আছে 62। তাহলে দুটোটা যদি আমরা যোগ করি তাহলে 62 ডেসিমিল ইটস ইকুয়াল কত হবে 93, এত ডেসিমিল। এবং কি ওটাকে বাইনারিতে রূপান্তর করে যত হবে ঠিক তত আনসারটা হবে। দুটি সংখ্যার পার্থক্য, একটি সংখ্যা যদি অত হলে দুটি সংখ্যার পার্থক্য রয়েছে 1f হেক্সাডেসিমাল, একটা সংখ্যা যদি অত হলে অপর সংখ্যাটা কত। আচ্ছা, এখান থেকে আরো একটা জিনিস লক্ষ্য রাখা যায়, যেহেতু তারা সংখ্যাটা ছোট করে দিয়েছে,
কারণ এখানে 93 নামে কোনো সংখ্যাই হবে না, 2 4 8 16 32, তার মানে অবশ্যই সেটা যেহেতু 31 পার্থক্যটা হতে হবে এবং কি একটা 62 ডেসিমেল রয়েছে, তাহলে এটা যেহেতু বড় সংখ্যা তাহলে ওটা থেকে আমরা যদি ওটা কনভার্ট করে দেই যে সংখ্যা হবে সেটাই, লাইক এভাবে কিন্তু উল্টা হয়ে যাবে। যদিও এই মানটা দেয় নাই তারা, তাহলে 62 থেকে যদি আমরা 31 বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই কত হবে 31। তো 31 এর যে সংখ্যাটা একটা 31 আরো যেহেতু একটা 31 আর একটা যদি 62 হয় তাদের মধ্যে পার্থক্য কিন্তু 31 হবে অবশ্যই। তো একটা যেহেতু মানে 1 এর ফ্যাক্টর মানে 31 জানি এবং এটা 62 জানি, তাহলে অবশ্যই ও 31 এর আমরা 1 2 6 7 ডবল 8 18 ডবল 16, তাহলে এখান থেকে আমরা কিন্তু বার করে নেব। তাহলে 16 1 1 1 1, তার মানে আমরা কি বুঝলাম যে একটা সংখ্যা অবশ্যই মানে এখানে তোমার দুটি সংখ্যা দেখতে হবে, হয়তো 62 ওটার সাথে যোগ করলে হয়তো 93 যদি আনসারও দেওয়া থাকতো তাহলে 93, যেহেতু 93 দেওয়া নাই, যদি আমরা আসলে 93 রে যদি আমরা 62 বিয়োগ করতাম তাহলে অবশ্যই পার্থক্যটা 31 দাঁড়াতো একটা আনসার। এবং কি আবার যদি আমরা যে সংখ্যাটা দেওয়া আছে 32 সেটা থেকে যদি যে পার্থক্যটা আছে সেটা বাদ দিই 31, তাহলে ঘুরে ফিরে কিন্তু একই আনসার আসে। তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে সংখ্যাটা হয়তো 93 হবে নতুবা তোমার কি হবে 93 হবে নতুবা 31 হবে। তাহলে আনসারটা আমরা যেহেতু কেন 31 পেয়েছি তার মানে অবশ্যই একটা সংখ্যা হবে কত 62 ডেসিমেল আর ওটা হবে 31 ডেসিমেল। তাহলে এর বাইনারি মানটা কত হবে, এই বি আনসারটা হবে 1 1 1 1 1, সেটা 31 এর একটা মানটা আমরা এভাবে জানি। আচ্ছা, এই প্রশ্নটা পর্যালোচনা করে আমরা এত সময় ধরে এই প্রশ্নটা সলভ করেছি এবং এই প্রশ্ন পর্যালোচনা করে আমরা লক্ষ্য করতে পারলাম যে গত বছর যে অ্যাডমিশন টেস্টের সাস্টের বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে প্রশ্নর যে প্যাটার্নটা সেটা প্রথম অধ্যায় থেকে তারা একটা প্রশ্ন নিয়েছে এবং কি দ্বিতীয় অধ্যায় থেকে 3টি প্রশ্ন নিয়েছে। আমি আশা করি এবারও কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে তারা 2টি বা 3টি প্রশ্ন অবশ্যই নেবে এবং কি ডিপ লেভেল ভাবে নেবে। তাহলে প্রতিটা স্টুডেন্টের উচিত হবে প্রশ্নগুলো আসলে ধরে ধরে এবং কি প্রত্যেকটা টপিকস বুঝে আনসার মানে শেখা, যাতে প্রশ্নগুলোর অ্যাডমিশনে সে আনসার দিতে পারে। আর তৃতীয় অধ্যায় থেকে আমরা লক্ষ্য করলাম 2টি প্রশ্ন, একটা সংখ্যা পদ্ধতি থেকে এবং কি একটা এক্সর গেট থেকে প্রশ্ন করেছে। এবং চতুর্থ অধ্যায় থেকে আমরা দেখলাম যে একটা টাগ রিলেটেড এবং কি একটা ইউআরএল রিলেটেড, তার মানে 2টা প্রশ্ন করেছে চতুর্থ অধ্যায় থেকে। এবং কি পঞ্চম অধ্যায় থেকেও তারা 2টি প্রশ্ন, একটা চলক রিলেটেড আর আরো একটা প্রোগ্রাম রিলেটেড, মানে কোনটা সবচেয়ে বহুল ব্যবহৃত মেশিন লার্নিং রিলেটেড। যদিও এটা আসলে প্রথম অধ্যায়ের কিছু অংশ এবং কি যেহেতু পাইথন বা সি রিলেটেড তাহলে অবশ্যই সেটা পঞ্চম অধ্যায়ের অংশ। যদিও এবার আসলে জানি না তারা আসলে এড করবে কিনা, যে ষষ্ঠ অধ্যায়টা হয়তো একটা প্রশ্ন এড করতেও পারে যদি সম্পূর্ণ সিলেবাস হয়ে থাকে। দিন শেষে যারা আসলে কলেজ লেভেলে যারা পড়িয়ে এসেছে বালাপড়ি আইসিটি বইটা, তাদের জন্য অবশ্যই এই প্রশ্নগুলো আনসারটা দেওয়া সহজ হবে। এবং কি আমি অবশ্যই বলবো আমরা পরবর্তী ভিডিওটা অবশ্যই যে সাধারণ গণিত রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যে ফার্স্টের সাধারণ গণিত জেনারেল ম্যাথ যেটা বি ইউনিটে আপনারা যারা পরীক্ষা দিবেন মানবিকের তাদের জন্য একটু আলোচনা করব সাধারণ জ্ঞানটা সাধারণ গণিত যেটা সেটা নিয়ে আসলে প্রশ্ন কিভাবে আসে সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।